ধন্যবাদ সবাইকে। আবারও আমরা আছি বাংলা ব্যাকরণ 29 নম্বর ব্যাচে এবং চেষ্টা করছি আমাদের বাংলা ব্যাকরণের যে ঝামেলাগুলো আছে সেগুলো একটু মিটমাট করার। এবং গত ক্লাসে আমরা একটা ছোট বিষয় সম্পর্কে জেনেছি। ছোট বিষয় পড়াইতে পড়াইতে আমরা অনেক বেশি পড়িয়ে ফেলেছিলাম আর কি, উপসর্গ। তো উপসর্গের সাথে আমাদের আরো দুইটা ছোট ছোট টপিক ছিল, সেইগুলো সম্পর্কে আজকে আমরা একটু আলোচনা করে ফেলবো। তার আগে আপনাদের প্রতি রিকোয়েস্ট, আপনারা যারা যোগদান করেছেন একটু কষ্ট করে নিজেদের নামের আগে রোলটা লিখে ফেলবেন। ওকে, আচ্ছা। আমরা ছোটবেলায়, আপনারা হয়তো ছোটবেলায় বাংলা সিনেমা দেখেছেন কিনা? বাংলা সিনেমা দেখেছেন ছোটবেলায়? বাংলা সিনেমা, অন্য কিছু না, বাংলা সিনেমা। যে পুরাতন আমলের যে বাংলা সিনেমাগুলো আছে মোটামুটি দেখেছেন? জি স্যার। আমাদের যে বাংলা সিনেমাগুলো আছে, এই বাংলা সিনেমাগুলো খুব খুব ইন্টারেস্টিং, মাত্র ইন্টারেস্টিং। তো এগুলোতে দেখা যায় যে যে সিন গুলো থাকে বা কিছু কমন ডায়লগ থাকে, কমন ডায়লগ গুলো আমরা সচরাচর সব জায়গায় পেয়ে থাকি। যে কমন ডায়লগের কথা বলছি, আপনারা কেউ বলেন তো সিনেমার কিছু কমন ডায়লগ বলেন তো, বাংলা সিনেমার কে কে বলতে পারেন? বাংলা সিনেমার কিছু কমন ডায়লগ বলেন। বাংলা সিনেমার কিছু কমন ডায়লগ বলেন, কে বলতে পারেন? স্যার কার ডায়লগ বলবো? যেটা কমন মনে হয় আপনার কাছে, যেটা খুব বেশি ব্যবহৃত হয়, মানে অলমোস্ট সব সিনেমায় ডায়লগ পাওয়া যায় এরকম আর কি। কে বলতে স্যার পারছেন? ভালো লাগবে তো মনে নাই, কিন্তু স্যার বাংলা সিনেমার ডায়লগ আচ্ছা, এটা স্যার কমন। আইন নিজের হাতে তুলে নিবেন না। হ্যাঁ রাইট, এটা একটা ভালো ডায়লগ ছিল, এটা সর্বশেষে বলে গিয়ে ভালো হয়েছে। আইন নিজের হাতে তুলে নিতেন। স্যার সার্টিফিকেট ছিঁড়ে ফেলে দেওয়া স্যার, সার্টিফিকেট, জসিমউদ্দিন সার্টিফিকেট ছিঁড়ে, এই সার্টিফিকেট দিয়ে আর সার্টিফিকেট কি ছিঁড়ে হবে ফেলা। যদি চাকরি নিয়ে? আচ্ছা আচ্ছা, সার্টিফিকেট ছিঁড়ে ফেলা, এটা একটা বিষয়। স্যার আরেকটা কমন ডায়লগ আছে, মারবো এখানে লাশ করবো শ্মশানে। এটা তো এই বাংলা সিনেমা না, ওইটা ওই বাংলা সিনেমা আর কি। আচ্ছা ওকে, আমাদের এই বাংলার মানে আমাদের বাংলার সিনেমাদের যে কমন ডায়লগ, এর মধ্যে একটা হচ্ছে চৌধুরী সাহেব, আমরা গরিব হতে পারি কিন্তু আমাদের মন ছোট, গরিব না, কি জানি ডায়লগ থাকে না, চৌধুরী সাহেব, এটা একটা বিখ্যাত ডায়লগ। তাছাড়া আরো বিখ্যাত ডায়লগের মধ্যে একটা আছে, ছেড়ে দে শয়তান, এটা খুব বিখ্যাত ডায়লগ। তার সময় বাংলা সিনেমায় এটা ছাড়া আমরা হবেই না, ডায়লগ স্যার দেহ পাবি কিন্তু মন পাবি না স্যার, এটা একটা যদি এটা সরি স্যার। আচ্ছা ওকে, তো মনে পড়ে গেছে না? তো ছেড়ে দে শয়তানের পরে এটাই বলবে, তুই আমার দেহ পাবি তো মন পাবি না। তবে এইসব ডায়লগ এখন আর নাই, এখন এই ডায়লগ গুলো অলমোস্ট নাই হয়ে গেছে। তবে একটা ডায়লগ এখনো টিকে আছে, এখনো ডায়লগটা টিকে আছে, সেটা হচ্ছে না না না। মানে নায়িকা অথবা নায়ক অথবা কেউ ধর মারা এটা যায়, হতে পারে না। এটা হতে পারে না, না না না, এটা আমি বেঁচে এটা আছে। বিশ্বাস করি না। আমি এটা বিশ্বাস করি না, রাইট, আমি এটা বিশ্বাস স্যার করি। আগে এই ডায়লগটা ছিল, সাবান আপা দিত বেশি, কিন্তু এখন তো এই ডায়লগটা কেউ দেয় না। এখন আপনারা সিনেমায় দেখেন না, এই জন্য দেয় না বলছেন, এখনো সিনেমাগুলোতে এই ডায়লগ এখনো টিকে আছে। এটাও হতে পারে। এখন বলেন যে এই যে তিনবার না বলার কারণ কি? একবার না করলেই তো হইতো, তিনবার না বলতেছে কেন? একবার না করলেই তো ঝামেলা শেষ, তিনবার না বলার কোনো দরকার নেই আসলে। এখন এই যে তিনবার না কেন বলে? জোর দেওয়ার জন্য। সে দৃঢ় জোর, বিশ্বাসের জন্য সে হ্যাঁ, বলে। খুব দৃঢ় বিশ্বাস নিয়ে বা খুব জোর দিয়ে বলা আর কি একটা অর্থ। তিনবার বললে নর্মালি জোর দেওয়াই হয়। আপনি খেয়াল করে দেখেন, আপনি যখন সত্যি বলেন তখন কিন্তু তিন সত্যি বলে ফেলেন না, সত্যি সত্যি সত্যি, জোর দেওয়ার জন্য। আবার দেখবেন যে বিয়ের সময় আলহামদুলিল্লাহ বা কবুল, তিনবার কবুল কবুল কবুল, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, তিনবার। তিনবার বলার মধ্যে একটা জোর কাজ করে আর কি। তাহলে আমরা ধরে নিলাম তিনবার বললে জোর দেওয়া হচ্ছে। দুইবার বললে কি হয়? দুইবার কেন বলে? দুইবার বললেও দেখা যাবে যে আমরা একবার বলে যেটা বোঝাতে চাচ্ছি, দুইবার বললে তার চেয়ে একটু বেশি বোঝানো বা অন্যরকম একটা বোঝানোর স্কোপ থাকে। যেমন আমরা বললাম সে অসুস্থ, আমরা বললাম সে অসুস্থ, এই জন্যই তাকে আমরা একটা রোগ দিলাম, জ্বর, তার জ্বর আসছে। তাহলে জ্বর দিয়ে আমরা কি বুঝতে পারছি? অসুস্থতা। জ্বর দিয়ে আমরা বুঝতে পারছি অসুস্থতা। কিন্তু আমরা যদি বলি তার জ্বর জ্বর লাগছে, তার জ্বর জ্বর লাগছে, তাহলে তখন কি আমরা অসুস্থতা বুঝি? না স্যার। কি বুঝি?
বেশি না কম? কম। তখন আমরা বলছি তার জ্বর জ্বর লাগছে। এই জ্বর জ্বর লাগছে মানে জ্বর এখনো আসে নাই, কম জ্বর। তাহলে দেখেন একবার বললে যে অর্থ ছিল, দুইবার বললে কিন্তু সেম অর্থটা নাই, অর্থ কিন্তু একটু পরিবর্তন হয়ে গেল, অর্থ একটু পরিবর্তন হয়ে গেল। আবার বললাম জ্বরে জ্বরে সে রোগা হয়ে গেছে, জ্বরে জ্বরে সে রোগা হয়ে গেছে, জ্বরে জ্বরে সে রোগা হয়ে গেছে। এই জ্বরে জ্বরে দিয়ে কি বোঝাচ্ছে? কম জ্বর না বেশি জ্বর? এটা দিয়ে বোঝানো হচ্ছে বেশি, এটা দিয়ে বোঝানো হচ্ছে বেশি জ্বর। তাহলে দেখেন একবার বললে যে অর্থ বোঝাচ্ছে, দুইবার বললে কি একই অর্থ বোঝাচ্ছে নাকি নতুন অর্থ হয়ে যাচ্ছে? নতুন অর্থ হয়ে যাচ্ছে। নতুন অর্থ হয়ে যাচ্ছে। তাহলে একবার বললে যা বুঝায় দুইবার বললে ঠিক তা বুঝায় না। দুইবার বললে অর্থটা চেঞ্জ হয়ে যায়, দুইবার বললে অর্থটা চেঞ্জ হয়ে যায়। এই যে দুইবার বলা, দুইবার উক্ত হওয়া, উক্ত মানেই বলা, দুইবার উক্ত, দুইবার উক্ত, দুই উক্ত মানে দুই বলা, দুইবার বলা। এই দ্বি উক্ত, দ্বি মানে দুই, উক্ত মানে বলা, দ্বি মানে দুই, উক্ত মানে বলা। তাহলে দুইবার বলা মানেই দ্বিরুক্ত শব্দ, দুইবার বলা মানেই দ্বিরুক্ত, দ্বিরুক্ত মানে দুইবার, দ্বি মানে দুই, উক্ত মানে বলা। তাহলে দ্বিরুক্ত মানে হচ্ছে দুইবার বলা, 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 দ্বিরুক্ত মানে হচ্ছে দুইবার বলা। দুইবার বললে কি হয়? অর্থ পরিবর্তন হয়। শব্দ হচ্ছে তিন প্রকার, বিরক্ত শব্দ হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে শব্দের বিরক্তি, যেটা হচ্ছে নর্মালি শব্দ হিসেবে ব্যবহার করা হবে, যেমন দিন দিন, কোনো বাক্যে ব্যবহার করেন নাই, কোনো বিভক্তি ব্যবহার করেন নাই, দিন দিন নর্মালি দুইবার বললেন, এটা শব্দের বিরক্তি। রাত রাত, জ্বর জ্বর, চুপচাপ, নর্মালি আপনি যখন শব্দ হিসেবে ব্যবহার করবেন শব্দের বিরক্তি। কিন্তু আপনি যদি বাক্যে ব্যবহার করে ফেলেন বা বিভক্তি যুক্ত করে ফেলেন, বাক্যে বসান বা বিভক্তি যুক্ত করে ফেলেন, তখন সেটা হয়ে যাবে পদের বিরক্তি। বাক্যে ব্যবহার করলে, বাক্যে ব্যবহার করলে বা বিভক্তি যুক্ত করলে সেটা হয়ে যাবে পদের বিরক্তি। বাক্যে ব্যবহার করলে, বাক্যে ব্যবহার করলে বা বিভক্তি যুক্ত করলে এটা হবে পদের বিরক্তি। বাক্যে ব্যবহার করলে, বাক্যে ব্যবহার করলে বা বিভক্তি যুক্ত করলে এটা হবে পদের বিরক্তি। তাহলে নর্মালি শব্দ হিসেবে ব্যবহার করলে শব্দের বিরক্তি, বিভক্তি বা বাক্যে ব্যবহার করলে সেটা হচ্ছে পদের বিরক্তি। আর যদি আপনি কোনো সাউন্ড বুঝান বা কোনো অনুভূতি বুঝান, আপনি যদি কোনো সাউন্ড বা 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 অনুভূতি বুঝান, তাহলে ওটাকে বলবে অনুকার বা ধন্যাত্মক। যেমন টুকটাপ বৃষ্টি পড়ছে, টুকটাপ আওয়াজ হচ্ছে, ফ্যানটা শো শো করে ঘুরছে, শো শো আওয়াজ হচ্ছে, মাথা ঝিনঝিন করছে, ঝিনঝিন অনুভূতি, এগুলো হচ্ছে অনুকার বা ধন্যাত্মক। তাহলে সাধারণ দুইটা শব্দ থাকলে শব্দের বিরক্তি, যদি বাক্যে বসে বা বিভক্তি যুক্ত হয় পদের বিরক্তি। আর কোন সাউন্ড বা অনুভূতি বুঝালে, কোন সাউন্ড বা অনুভূতি বুঝালে, কোন সাউন্ড বা অনুভূতি বুঝালে সেটা হচ্ছে অনুকার বিরক্তি, সেটা হচ্ছে অনুকার বিরক্তি। এই হচ্ছে তিন প্রকার বিরক্ত শব্দ। তো বিরক্ত শব্দ এরকম গুরুত্বপূর্ণ কোনো টপিক না জব সেক্টরে, তবুও মাঝে মধ্যে দেখা যায় এক একটা বাক্য চলে আসে এবং ওই বাক্যটাতে বিরক্ত শব্দটা কি অর্থে ব্যবহৃত হয়েছে সেটা জানতে চায়। তো সেই ক্ষেত্রে 9, 10 এর বোর্ড ব্যাকরণ বইয়ের যে উদাহরণগুলো আছে সেই উদাহরণগুলো একটু ভালো করে পড়তে হবে, সেই উদাহরণগুলো একটু ভালো করে পড়তে হবে। তো সেই ক্ষেত্রে যেটা করবেন, আমি বই থেকে ছবি তুলে দিয়েছি, কারণ এটা বহু বহু বইয়ে যে অর্থগুলো আছে সেগুলাই পড়বেন। তো সেই ক্ষেত্রে টেনশন নেওয়া দরকার নাই যে অর্থগুলো স্যার কেমনে মুখস্থ করবো, মুখস্থ করতে হবে না। আপনি যখন পড়বেন দেখবেন অর্থটা আপনার মনের মধ্যে এমনিতেই চলে আসবে, সিরিয়াসলি। যেমন ধরেন আমরা বললাম রাশি রাশি ধন, ধামা ধামা ধান, লাল লাল ফুল, কারি কারি টাকা, এগুলোতে কি বোঝাচ্ছে? কম নাকি বেশি? বেশি। অধিক কথা। এগুলোতে বেশি বোঝাচ্ছে, আধিক্য বা বেশি বোঝাচ্ছে। কিন্তু আমরা যদি বলি আজ তার জ্বর জ্বর লাগছে বা আমি জ্বর জ্বর বোধ করছি, এই জ্বর জ্বর দিয়ে কি বেশি বোঝাচ্ছে না কম? কম। কম বোঝাচ্ছে। কম বোঝাচ্ছে। তুমি দিন দিন রোগা হয়ে যাচ্ছ, তুমি দিন দিন রোগা হয়ে যাচ্ছে, দিন দিন, দিন দিন দিয়ে কি বোঝাচ্ছে? 2 দিন নাকি ধারাবাহিক ভাবে?
ধারাবাহিক ধারাবাহিকভাবে। তুমি বাড়ি বাড়ি হেঁটে চাঁদা তুলেছো, এর মানে কি দুইটা বাড়ি নাকি ধারাবাহিক? তো যখন আপনি এগুলা করবেন তখন দেখবেন অর্থগুলা কারোর সাথে মিলে যাবে, আপনাকে মুখস্থ করতে হবে না। আপনার কাজ হচ্ছে বইয়ের মধ্যে যে শব্দগুলা থাকবে, বিরুক্ত শব্দ যে শব্দগুলা থাকবে এরকম বাক্য অনুসারে অর্থটা পাশে দেওয়া আছে, আপনি জাস্ট ওই পাশের অর্থটার সাথে মিলিয়ে পড়ে রাখবেন। কারণ এখান থেকে হুবহু লাইন দিবে, দিয়ে বলবে কোনটা কি অর্থে প্রকাশিত হয়েছে। এটা তো জটিল কোনো প্রসেস না, একবার একটু রিভিশন দিলে সহজেই পারা যাবে। এবার একটা ব্যাপার খেয়াল করেন যে আমরা অর্থ না হয় দেখলাম, ছোটখাটো কিছু কনসেপ্ট এখানে আছে। যেমন আপনি যখন শব্দগুলো ব্যবহার করছেন, যেমন ধরেন হাই হাই, কমন হাই হাই ব্যবহার করলেন, বা ছি ছি ব্যবহার করলেন, অথবা ছমছম ব্যবহার করলেন, বা মিটি মিটি ব্যবহার করলেন, বা টন টন ব্যবহার করলেন, কমন। একটা দুইটা হয়ে যাওয়াটা কমন। কিন্তু যদি এমন হয় যে কোনো না কোনো ভাবে সামান্য একটু পরিবর্তন করেছেন, তার নাম যুগ্মরীতি। সামান্য একটু পরিবর্তন হলে তার নাম যুগ্মরীতি। একটি শব্দ ঈষৎ পরিবর্তন বা সামান্য পরিবর্তন, মানে পরিবর্তন যদি করে ফেলেন সেটার নাম হচ্ছে যুগ্মরীতিতে বিরুক্ত শব্দ। এটা প্রকারভেদ না, এটা গঠন অনুসারে একটা নাম আর কি। যে নর্মালি দুইটা একই রকম থাকলে তো বিরুক্ত শব্দ আছেই, দুইটা একই রকম থাকলে তো বিরুক্ত শব্দ হচ্ছেই, কিন্তু যদি সামান্য হলো পরিবর্তন হয় তার নাম যুগ্মরীতি। চুপচাপ চেঞ্জ হয়ে গেছে, মিটমাট একটু চেঞ্জ হয়ে গেছে, হাতাহাতি চেঞ্জ হয়ে গেছে, ছটফট ভাতটা আচার ব্যবহার চেঞ্জ হয়ে গেছে। এই চেঞ্জ হলে তার নাম যুগ্মরীতি। সামান্য পরিবর্তন হলে তার নাম যুগ্মরীতি। তো আমরা বললাম দিন দিন, এটা সাধারণ। টুপ টুপ সাধারণ, কিন্তু টুপ টাপ যুগ্মরীতি। টাপুর টুপুর যুগ্মরীতি। ডাল ভাত, অলিগলি, কাপড় চুপড় যুগ্মরীতি। এটা একই রকম থাকলে সাধারণভাবে থাকবে, আর যদি একটু হলেও চেঞ্জ হয়ে যায় ওটার নাম যুগ্মরীতি। ধন্যাত্মক বিরক্তি, এটা একটু গুরুত্ব দিয়ে পড়তে হবে, কারণ এখানে বেশ কিছু অর্থের ব্যাপার স্যাপার আছে। আমাদের কাছে হুট করে দিবে যে মিউ মিউ কিসের অনুকার, তাহলে বলতে হবে এটা বিড়ালের অনুকার। এই অনুকার বা ধন্যাত্মক, আবারও বলি, অনুকার বা ধন্যাত্মক হচ্ছে যেটা কোনো কিছুর সাউন্ড ইন্ডিকেট করবে বা কোনো কিছুর অনুভূতি। অ্যাকচুয়াল কোনো সাউন্ড বোঝাবে বা কোনো অনুভূতি বোঝাবে, কোনো সাউন্ড বোঝাবে বা অনুভূতি বোঝাবে, কোনো সাউন্ড বা কোনো অনুভূতি বা ফিলিংস বোঝাবে, কোনো সাউন্ড বোঝাবে বা কোনো অনুভূতি বোঝাবে, কোনো সাউন্ড বা কোনো অনুভূতি বোঝাবে। তো এখানে আমরা যদি একটু সহজ করে দেখি, ঘচাগচ। এই ঘচাগচ হচ্ছে ধান কাটার শব্দ। ঘচাগচ ধান কাটার শব্দ। এখন এখানে ঘচাগচ ধান কাটার শব্দ আছে, আপনি যদি বলেন ঘচাগচ কাগজ কাটার শব্দ তাহলে হবে না। অপশন থাকবে ঘচাগচ কিসের অনুকার, কাগজ কাটার, দ্রুত হাঁটার, ধান কাটার, তারপর দৌড়ানোর। আপনি কাগজ কাটা দিলে হবে না, বইয়ে ঘচাগচ আছে, আপনি ঘচাগচ ধান কাটার শব্দ এটাই দিবেন। এরপরে মর্মর। মর্মর কি? মর্মর হচ্ছে গাছ ভেঙে পড়ার শব্দ। আপনি যদি বলেন মর্মর মরে যাওয়ার, তাহলে তো হবে। এই মর্মর যেটা ডয়শনেরও দেওয়া আছে, এটা হচ্ছে গাছ ভেঙে পড়ার শব্দ। আরেকটা মর্মর আছে এরকম রেভ দেয়া, মর্মর রেভ দিয়ে বয়সনর। বলেন তো এটা কিসের অনুকার? কে বলতে পারেন এটা কিসের অনুকার? মূল্য দেওয়া। এটা হচ্ছে শুকনো পাতার শব্দ। শুকনো পাতার শব্দ, এই মর্মর হচ্ছে শুকনো পাতার শব্দ। এটা বইয়ে এখানে নেই, অন্য একটা লেসনে আবার পাবেন। আচ্ছা, তারপরে ঝিকিমিকি। ঝিকিমিকি বলেন তো এটা কি? ও মানে আওয়াজ, সাউন্ড না অনুভূতি? ঝিকিমিকি স্যার তারার ঝিকিমিকি অনুভূতি। অনুভূতি। এটা হচ্ছে অনুভূতি। ঝিকিমিকি দিয়ে কি বোঝায়? ঔজ্জ্বল্য বোঝায়, উজ্জ্বল কোনো কিছু উজ্জ্বলতা বোঝায়। আচ্ছা বলেন তো এই ঝিকিমিকি যেটা ঔজ্জ্বল্য বোঝায়, এরকম আর কি আছে? ঔজ্জ্বল্য বোঝায় এরকম আর কিছু আছে? মনে করেন তো, পাবেন অনেকগুলো। স্যার লাইট। লাইট তো আর বিরুক্ত শব্দ হয় না, মানে আরো কিছু বিরুক্ত শব্দ আছে যেগুলো ঔজ্জ্বল্য বোঝাবে। চিকচিক। চিকচিক, রাইট। আর ঝিলমিল। ঝিলমিল, রাইট। আর ঝিকঝিক। আর চকচক। ঝিকঝিক। চকচক, ঝিলমিল, ঝিকিমিকি, রাইট। ঝিকিমিকি। এগুলো হচ্ছে ঔজ্জ্বল্য বোঝাবে। ওকে,
এরপর হচ্ছে ঠাঠা। ঠাঠা একটা আছে, ঠাঠা দিয়ে বোঝায় রোদের তীব্রতা। ঠাঠা হচ্ছে রোদের তীব্রতা। তারপর কুটকুট। কুটকুট মানে হচ্ছে শরীরে কামড় লাগার মতো অনুভূতি। আচ্ছা, আরেকটা অনুভূতি আছে, সেটা হচ্ছে খা খা। খা খা, কি বলতে পারেন এই খা খা কিসের? রোদ না, রোদ তো যে ঠাঠা পাইতাম, ঠাঠা হচ্ছে রোদ। খা খা কি? ফাঁকা জায়গা, শূন্যতা বা ফাঁকা বিশাল জায়গা বা শূন্যতা। আচ্ছা, খা খা মানে হচ্ছে শূন্যতা। খা খা মানে হচ্ছে যেমন শূন্যতা, যেমন আমরা যখন বলি না মাঠটা খা খা করছে পানির জন্য। ওকে, মাঠটা খা খা করে পানির জন্য। অথবা বুকটা খা খা করে, যে ভাইয়েরা আমার আপনাদের বুকটাও খা খা করতে শীতের সিজনে, যখন বন্ধু বান্ধব বিয়ে করে ফেলবেন আপনাদের বুকটাও খা খা করতে, শূন্যতায়, বউ শূন্যতা বা প্রিয়জন শূন্যতায় আর কি। ওকে, আচ্ছা, এটা মজা করে বললাম। তো খা খা হচ্ছে শূন্যতা, আর ঠা ঠা, ঠাটা হচ্ছে, ঠাঠা হচ্ছে রোদের তীব্রতা। ওকে, তো আমরা চারটা বাগধারা ব্যবহার পাবো বইয়ের মধ্যে, একটু খেয়াল করেন। ছেলেটিকে চোখে চোখে রেখে, একটু মুখস্থ করলেই হয়ে যায়, তাও একটু পড়াচ্ছি আর কি, একটু দেখেন, বুঝে বললে মনে রাখতে বেশি। এই চোখে চোখে রাখা মানে হচ্ছে চোখের উপরে রাখা, একটু সতর্ক অবস্থায় রাখা। আর এই ছেলে মানে অ্যাডাল্টের কোনো ব্যাপার না, এই ছেলে মানে হচ্ছে বাচ্চার পোলাপানা, এগুলো তো হুট করে ঘর থেকে বেরিয়ে যায়, তার পুকুরে লাফ মারে। ওকে, তো চোখে চোখে রাখা মানে সতর্ক অবস্থায় রাখা। চোখে চোখে রাখা মানে সতর্ক অবস্থায় রাখা। ফুলগুলোতে আন্দ্রে বাচ্চা বাচ্চা। বলেন তো, আমরা যখন কোনো কিছু বেছে নিয়ে আসি, কোনো কিছু বাছি, মনে করেন পুরো এক ঝুড়ি ভর্তি ফল আছে, আমরা ওখান থেকে বেছে বেছে 10টা আনবো। তো যখন আমরা বেছে বেছে নিতে যাই, তখন কি ইচ্ছে মতো নিয়ে চলে আসি, নাকি মন থেকে ভালো করে দেখি? মন থেকে ভালো করে দেখে আমরা কোনো কিছু বাছি। এই জন্য এটাকে বলে ভাবের প্রগাঢ়তা, মানে ভাব মানে মনের প্রগাঢ়তা। থেকে থেকে শিশুটি কাঁদছে, এই থেকে থেকে দিয়ে কি বোঝাচ্ছে? থেকে থেকে দিয়ে বোঝাচ্ছে সময়, কালের বিস্তার, মানে সময় বেড়ে যাওয়া। যেমন বাচ্চারা যখন কাঁদে, যে আমরা এখন একটা বাচ্চার আওয়াজ পাচ্ছি কার কিছুক্ষণ এখানে। পর পর শিশুটি কাঁদছে। ওকে, আফিফা, আফিফা পরে এখানে বাচ্চার আওয়াজ আমরা শুনতে পারলাম। তো থেকে থেকে শিশুটি কাঁদছে মানে হচ্ছে বাচ্চারা যখন কাঁদে প্রথমে আছে বলে একটু রেস্ট নিবে, এরপরে না একটু বাড়বে, এরপরে এরপরেরটা যে কত লম্বা করে দিবে, এটা মনে করেন যে বাসায় বাচ্চা না থাকলে আপনাকে বোঝানো কষ্ট করে আর কি, আপনি ছোটবেলায় করেছেন। তো থেকে থেকে শিশুটি কাছে দিয়ে বোঝানো হয় অনেক বেশি আর কি, প্রচুর পরিমাণ ইয়ে করা, আস্তে আস্তে বেড়ে যাওয়া, কালের বিস্তার আস্তে আস্তে বেড়ে যাওয়া। ওকে, লোকটি হাড়ে হাড়ে শয়তান। এই হাড়ে হাড়ে শয়তান মানে লোকটির হাড্ডি নষ্ট হয়ে গেছে, মাংসগুলো ভালো আছে হয়তো, এরকম। হাড়ে হাড়ে শয়তান মানে হচ্ছে আধিক্য, মানে মাত্রাতিরিক্ত শয়তান আর কি, প্রচুর পরিমাণ শয়তান বোঝানো অর্থে ব্যবহার করা হয়। তো এই চারটা বাগধারা একটু কষ্ট করে মুখস্থ করে ফেলবেন, যদিও এটা খুব সহজ, এত কঠিন কোনো ব্যাপার না, একবার পড়লেই এটা মনে থাকবে। তো ছেলেকে চোখে চোখে রেখো, এটা হচ্ছে সতর্ক অবস্থা বোঝানোর জন্য। ফুলগুলোতে আন্দ্রে বাচ্চা বাচ্চা, এটা হচ্ছে ভাবের গভীরতা বা মন থেকে কখনো বোঝায়। থেকে থেকে শিশুটি কাঁদছে, এটা হচ্ছে আলটিমেটলি কি বলে, সময়টাকে আরো বাড়া বোঝানো হয়। আর লোকটি হারে হারে শয়তান, এটা হচ্ছে বেশি বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। ওকে, আজ এখানে কেউ রাজশাহীর আছেন? রাজশাহী বা নাটোর বা চাঁপাইনবাবগঞ্জের কেউ নাই? আরে, গ্যাপ হয়ে গেল। আমের এলাকার কোনো মানুষ আছেন? আমের এলাকার? আর আমি নওগাঁর। ও আচ্ছা, তাহলে তো আপনার এলাকায় থাকার কথা। জি স্যার। আছে, মানে জি আপনার আছে। এলাকা, আমার আপনাদের এলাকাতে আছে, আমার দাদার আমার বাগান আছে আমাদের ওয়াও, গ্রামে। এই তো আমরা পেয়ে গেছি সুধা আপুকে। সুধা আপু সত্যি করে বলেন, এই যে আমের সিজনটা গেল লাস্ট, জি। কাকে কাকে আম পাঠাইছেন? কাকে কাকে আম পাঠিয়েছি? হুম, আমার শ্বশুর বাড়িতে পাঠিয়েছি। আর আমি তো বাবা মার কাছ থেকে দূরে থাকি, তো আমার বাবা মা আমার কাছে পাঠিয়েছে, আর আমি আমার কিছু বন্ধু বান্ধবদেরকে পাঠিয়েছি। বিয়ে হয়েছে কত বছর হয়েছে? উম, মোটামুটি 2.5 বছর মতো। 3 বছর আগের কথা কোন, কাকে কাকে পাঠাইছিলেন? 3 বছর আগে আমার শ্বশুর বাড়ির মানুষদের বিয়ের পুরো আগে, বিয়ের আগে। এলাকাতে, বিয়ের আগে আহ বিয়ের আগে এলাকাতে, মানে ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, এদিকে সবাইকে খাইয়েছি, বন্ধু বান্ধবদেরকে খাইয়েছি। আচ্ছা ঠিক আছে, আমার নাম্বার আছে আপনার কাছে?
জি, ওই যে আছে। 737 একটা নাম্বার আছে না, হ্যাঁ জি, এই নাম্বারটা লিখবেন, উপরে লিখবেন মুসাফির রাহাত, নাম্বারটা লিখে নিচে লিখবেন ঢাকা ক্যান্টনমেন্ট, এটা সুন্দরবন হোক মানে যে কোনো কুরিয়ার, ঢাকা ক্যান্টনমেন্ট মুসাফির রাহাত নাম্বার দিলে আমার কাছে চলে আসবে। ঠিক আছে, কি আম মনে থাকবে। খাবেন বলতে হবে তো, পছন্দের জাত আম কোনটা হইলেই বলতে হইলো, হবে তো, কোনো নইলে জাত মাত নাই, আম তাই। হইলেই হইলো। ওকে, আম পাঠিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ ওকে ইনশাআল্লাহ ভাইরা আমার, পাঠাবো। আপনারা টেনশন করেন না, আমি ছবি তুলে ফেসবুকে দিব, আবু পাঠানোর পরে আপনারা ইনশাল্লাহ সবাই দেখতে পারবেন, নো টেনশন। ওকে, তা সুধা আপু হচ্ছে, আমরা ধরে নিলাম যে সুধা আপু 50টা আম কালেক্ট করলেন, কিন্তু 50টা আম আমাকে পাঠানোর কথা থাকলেও উনি আমগুলা কারে পাঠাইলেন আমরা কেউ জানলাম না। তাহলে এই যে 50টা আম উনি কালেক্ট করলেন, কালেক্ট করে আমগুলা তিনি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করলেন, এই পর্যন্ত আমরা থাকি, পরে পাঠানোর পরে বাকি ইতিহাস আপনাদেরকে বলবো না। এখন দেখেন এই যে আম নিয়ে যে আমরা দুইটা কনসেপ্ট তৈরি করলাম, একটা হচ্ছে আম 50টি আম, আরেকটা হচ্ছে আমগুলো। 50টি আম আরেকটা হচ্ছে আমগুলো, এই দুইটার মধ্যেই দেখেন আমরা আম নিয়ে কথা বলছি, আমের সংখ্যা নিয়ে। একবার আমরা বলেছি 50টি আম, আবার বলেছি আমগুলো। দুইটার মধ্যেই কি আমরা আমকে একটা বোঝাচ্ছি না একাধিক? একাধিক। দুইটাতে আমরা একাধিক একাধিক। বোঝাচ্ছি, রাইট। একাধিক বুঝালেও যখন আমরা বলছি 50টি আম, তখন দেখবেন আম কনসেপ্টটাকে আমরা নির্দিষ্ট করে বলেছি না অনির্দিষ্ট? এটাকে আমরা নির্দিষ্ট করে দিয়েছি। নির্দিষ্ট। ওকে, এটা আমরা নির্দিষ্ট করে দিয়েছি যে কয়টা, 50টা। কিন্তু যখন আমরা বলছি আমগুলো, এই গুলো স্যার, এটা শব্দটা ব্যবহার অনির্দিষ্ট। করছি, হ্যাঁ যখন আমরা গুলো বলছি তখন কিন্তু আমরা নির্দিষ্ট করে বলছি না, তখন আমরা অনির্দিষ্ট করছি এবং একটা ধারণা দিচ্ছি যে একটা না একের বেশি, একের একের বেশি। বেশি। রাইট। তাহলে এটা এই বহু যে বচন। সংখ্যার কনসেপ্টটা আছে, এই সংখ্যার কনসেপ্টটা আমরা বাংলা ব্যাকরণে দুইটা জায়গায় পাই। একটা হচ্ছে সংখ্যাবাচক শব্দ, যেখানে আমরা নির্দিষ্ট করে বলে ফেলি। এই যে 50টি আম, লোকটি বা আম, সরি লোকটি না, 50টি আম বা 4 জন বা 10টি বা 30 দিন বা লক্ষ টাকা বা 10 টাকা, যেটা আমরা নির্দিষ্ট সংখ্যা দিয়ে বলি, নির্দিষ্ট সংখ্যা দিয়ে বলি, ওটা হচ্ছে সংখ্যাবাচক শব্দ। কিন্তু যখন আমরা সংখ্যাটা নির্দিষ্ট করি না, সংখ্যা নির্দিষ্ট না করে আমরা একটা ধারণা দেই, ধারণা দেয় কিরকম, হয় একটা নাহলে একের বেশি। ধারণাটা দেই হয় একটার নাতে একের বেশি, হয়তো একটার ধারণা দেই অথবা একের বেশি, একটা ধারণা দেই অথবা একের বেশি। তো এই যে ধারণা দেই, সংখ্যার একটা ধারণা দেই, সংখ্যার ধারণা দেই, সংখ্যা প্রকাশ করি না, সংখ্যার ধারণা দেই, এই সংখ্যার ধারণা দেওয়ার কনসেপ্টের নামই হচ্ছে বচন। বচন মানে হচ্ছে সংখ্যার ধারণা দেয়া, বচন মানে হচ্ছে সংখ্যার ধারণা দেয়া, বচন মানে হচ্ছে সংখ্যার ধারণা। কয় রকম? 2 রকম। একটা বুঝাবে, একের বেশি বুঝাবে, একটা বুঝাবে, একের বেশি বুঝাবে। তো এই বচন যে শব্দটা, যার অর্থ আমরা কি পেয়েছি, সংখ্যার নির্দিষ্টতা, সংখ্যার ধারণা, সংখ্যার ধারণা। ধারণা। আমরা বচন দিয়ে বুঝলাম সংখ্যার ধারণা। আচ্ছা, এই যে বচন, খেয়াল করে দেখবেন শব্দের শেষে একটা অন আছে, অন, শব্দের শেষে একটা অন আছে। আমরা মনে হয় সমাজ উপসর্গের ক্লাসে এটা একটু বলেছিলাম যে শব্দের শেষে একটু অন টন থাকলে ওইটারে আমরা তৎসম হিসেবে দেখতে পারি। গমন, আগমন, দর্শন, দর্শন, ভ্রমণ, শয়ন, স্বপন, বচন, গমন, এগুলো হচ্ছে তৎসম শব্দ, এগুলো হচ্ছে তৎসম বা সংস্কৃত শব্দ। আচ্ছা, তাহলে এই যে বচন, এটা একটা তৎসম শব্দ, এটার বাংলা অর্থ হচ্ছে কিসের ধারণা, সংখ্যার ধারণা। ওকে, তাহলে এই যে শব্দটা, বচন শব্দটা, এটা অন্য ভাষা, বাংলা ভাষার শব্দ না, এটা অন্য ভাষার তৎসম ভাষার শব্দ, এটাকে অর্থ করা যাচ্ছে। বচনের অর্থ কি করলাম আমরা? বচনের অর্থ সংখ্যার ধারণা। সংখ্যার ধারণা, বচনের অর্থ করলাম আমরা সংখ্যার ধারণা। এই যে অন্য ভাষার একটা শব্দ, অন্য ভাষার একটা শব্দ যেটাকে বাংলা অর্থ করা যায়, বাংলা অর্থ করা যায়, অন্য ভাষার শব্দ কিন্তু আপনি অর্থ করতে পারেন বাংলায়, এটাকে বলে পারিভাষিক শব্দ, এটাকে বলে পারিভাষিক। অন্য ভাষার শব্দ আপনি বাংলায় অর্থ করতে পারেন, ওটার নাম পারিভাষিক। অন্য ভাষার শব্দ আপনি বাংলায় অর্থ করতে পারেন বা ভাষান্তর করতে পারেন, ওটাকে বলে পারিভাষিক। এজন্য বচন হচ্ছে একটা পারিভাষিক শব্দ, কারণ এটা অন্য ভাষার, আপনি এটাকে বাংলা অর্থ করতে পারছেন, এজন্য এটা হচ্ছে পারিভাষিক শব্দ। বচন একটা পারিভাষিক শব্দ।
আচ্ছা, তাহলে বচন যেহেতু পারিভাষিক শব্দ, তার মানে এটা একটা অর্থ আছে, আর এটার অর্থ আমরা বের করে ফেলেছি। এটার অর্থ হচ্ছে সংখ্যার ধারণা। বচন শব্দের অর্থ সংখ্যার ধারণা। আর বচন কোন পদে ব্যবহার করা হবে? দেখেন তো, ক্রিয়াপদে কি বচন করা যাবে? ক্রিয়াপদে যেমন খেয়েছি, খেয়েছি গুলো, খেয়েছি রা, খেয়েছি বৃন্দ, মিলবে না। অব্যয় করতে পারবো এবং, এবং রা, এবং বৃন্দ, এবং মণ্ডলী, এবং টি, মিলবে না। বিশেষণে হবে, বিশেষণে হবে। যেমন আমরা সুন্দরী বললাম, যে সুন্দরী বৃন্দ, সুন্দরী তো হয়, মানে নর্মালি বিশেষণ করতে অন্য কাউকে মডিফাই করতে আসে, ওটার ক্ষেত্রে আর বচন করা যায়। বচনটা করা যায় বিশেষ্যতে আর সর্বনামে। যেমন আম একটা বিশেষ্য, আমগুলো বিশেষ্য করা গেছে। সে, সে মানে সর্বনাম, সে কে বহুবচন করা যাচ্ছে, তারা। তাহলে পাঁচটা পদের মধ্যে আমরা বচন করতে পারি দুইটা পদে, একটা হচ্ছে বিশেষ্য, আরেকটা হচ্ছে সর্বনাম। একটা হচ্ছে বিশেষ্য, আরেকটা হচ্ছে সর্বনাম। তাহলে বচন ভেদ করা যায়, বচন ভেদ করা যায় কয়টা পদের? দুইটা পদের। বচন ভেদ করা যায় দুইটা পদের, একটা হচ্ছে বিশেষ্য, আরেকটা হচ্ছে সর্বনাম। একটা হচ্ছে বিশেষ্য, আরেকটা হচ্ছে সর্বনাম। তাহলে বচন সম্পর্কে যে তিনটা তথ্য, এটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। প্রথম হচ্ছে বচন কি ধরনের শব্দ। বচন একটা পারিভাষিক শব্দ, বচন একটা পারিভাষিক শব্দ, বচন একটা পারিভাষিক শব্দ। বচন শব্দের অর্থ কি? সংখ্যার ধারণা। বচন শব্দের অর্থ সংখ্যার ধারণা। বচনের কোন পদ ভেদে হয়? বিশেষ্য এবং সর্বনাম, বিশেষ্য এবং সর্বনাম। ওকে, এখন বচনের প্রকারভেদ। বচনের প্রকারভেদ তো খুবই ইজি। একটা হচ্ছে একবচন, আরেকটা হচ্ছে বহুবচন। একবচন এবং বহুবচন। একবচন কোনগুলা? যেগুলোতে একটা বুঝাবে, একবচনটা বের করা খুবই ইজি। যে টা, টি, খানা, খানি, গাছা, গাছি, কলমটি, লোকটি, একখানা, এক গাছি। ওকে, তো এই খানা, খানি, গাছা, গাছি, টাটি, খানা, খানি, গাছা, গাছি, এগুলা ব্যবহার করলে একবচন পেয়ে যায়। আচ্ছা, এবার বহুবচন। বহুবচন তো অনেক, বহুবচন তো আমাদের জন্য অনেক। এই যে রা, এরা, গুলা, গুলো, বৃন্দ, মণ্ডলী, গুচ্ছ, পুঞ্জ, আবলি, টাবলি, কতগুলা আছে। বহুবচনের শব্দ হচ্ছে সবচেয়ে বেশি, বহুবচনের শব্দ সবচেয়ে বেশি। এখন আমাদের ঝামেলা হচ্ছে, এই যে বহুবচনের এতগুলা শব্দ, এগুলো এক এক সময় এক একটাতে এক একটা বসে। আপনি কখনো বলতে পারবেন যে রিক্সাওয়ালা মণ্ডলী? বলা যায় রিক্সাওয়ালা মণ্ডলী? অথবা ধরেন আমরা বললাম যে শিক্ষক পাল, শিক্ষক পাল খালি উপদেশ দেয়, শিক্ষক পাল, শিক্ষক পাল বলা যাবে না স্যার। না, শিক্ষকগণ বা শিক্ষক বৃন্দ, হ্যাঁ বলা যায়, কিন্তু শিক্ষক পাল বলা যায় না। অথবা ধরেন আমরা বললাম যে সম্পাদক পাল, অথবা ধরেন বললাম ভিক্ষুক মণ্ডলী, হবে? ভিক্ষুক মণ্ডলী খুব আরামে আছে, হবে না। তো চাইলে আপনি বহুবচনে যে শব্দগুলো আছে ইচ্ছে মতো যেখানে সেখানে বসাতে পারবেন না। এই বহুবচনের প্রয়োগ বৈশিষ্ট্য আছে, মানে আপনি কার জন্য কি বসাবেন এটা আপনাকে জানতে হবে। আপনি যদি ইচ্ছে মতো বসায় ফেলেন তাহলে আবার ভুল হয়ে যাবে। তো এটা আমাদের প্রশ্ন আছে বচন থেকে, যে উন্নত প্রাণীর সাথে কি বসে, ইতর প্রাণীর সাথে কি বসে, অথবা আসতে পারে প্রাণী অপ্রাণী উভয় ক্ষেত্রে কোনটা বসে, অথবা জন্তুর সাথে কি বসে। এগুলো আলাদা ক্রাইটেরিয়া করা আছে। এই যে আমরা শিক্ষক পাল বললাম হচ্ছে না, কারণ পাল শিক্ষকের সাথে হয় না, এটা হয় জন্তুর সাথে। শিক্ষক তার জন্তু না। অবশ্য অন্যদিকে অনেক রকম কথাবার্তা আছে, ওদিকে আমরা না যাই। তা আমরা কয়েকটা লাইন মুখস্থ করে ফেলি বা শব্দ মুখস্থ করে ফেলি, তাহলে দেখবেন এখনই এটা শেষ হয়ে যাবে। উন্নত বৃমবর্গ, উন্নত বৃমবর্গ, উন্নত বৃমবর্গ, উন্নত বৃমবর্গ। মনে মনে 5 বার এটা রিভাইজ দেন, দেখবেন এটা মুখস্থ হয়ে যাবে। উন্নত বৃমবর্গ, উন্নত বৃমবর্গ, উন্নত বৃমবর্গ। এই উন্নত বৃমবর্গ দিয়ে আমরা কি বুঝবো? উন্নত দিয়ে বুঝবো আমরা উন্নত প্রাণী, না অন্যান্য সব দিকে না, মানুষের মধ্যে যারা উন্নত প্রাণী, মানুষের মধ্যে যারা উন্নত প্রাণী, মানুষের মধ্যে যারা উন্নত প্রাণী, আমরা তাদের মধ্যে বুঝবো। মানুষের মধ্যে উন্নত প্রাণী কারা? যাদেরকে আপনি সালাম দেন তারা, যেমন শিক্ষক, যেমন বাড়িওয়ালা, যেমন সম্পাদক, যেমন মন্ত্রী, বা ওর বাবা, ওর চাচা, ওগুলো তার ওভাবে তার ইন্ডিকেট করা যাবে না। মানে যাদেরকে আপনি সালাম দেন আর কি, শুধু কথা একটু সম্মান করেন, এরাই আছে উন্নত জাতি। এবং আমরা অর্থনৈতিক দিক থেকেও বলতে পারি, অর্থনৈতিক দিক থেকে যারা একটু বেশি, এরা হচ্ছে উন্নত প্রাণী। যেমন শিক্ষক, মন্ত্রী, সম্পাদক, তারপর হচ্ছে পণ্ডিত, সম্পাদক, এরা হচ্ছে উন্নত প্রাণী।
আর উন্নত প্রাণীর ক্ষেত্রে আপনি ব্যবহার করবেন ব্রিমবর্গ। উন্নত প্রাণীর ক্ষেত্রে আপনি ব্যবহার করবেন ব্রিমবর্গ। উন্নত প্রাণীর ক্ষেত্রে ব্যবহার করবেন ব্রিমবর্গ। ব্রিমবর্গ কি কি এবার দেখেন। ব্রি মানে বৃন্দ, ম মানে মণ্ডলী, ব মানে বর্গ, গ মানে গণ। গ মানে গণ। তাহলে উন্নত ব্রিমবর্গ দিয়ে আমরা বুঝতে পারছি উন্নত প্রাণীর সাথে বা উন্নত মনুষ্য প্রাণীর সাথে, মানুষের সাথে আর কি, উন্নত মনুষ্য প্রাণীর সাথে বা উন্নত মানুষের সাথে চারটা বচন বসবে। বৃন্দ, মণ্ডলী, বর্গ, গণ। বৃন্দ, মণ্ডলী, বর্গ, গণ। যেমন শিক্ষকের সাথে আপনি চারটে বসতে পারেন, শিক্ষক বৃন্দ, শিক্ষক মণ্ডলী, শিক্ষকগণ, শিক্ষক বর্গ। আপনি মন্ত্রীর সাথে বসতে পারবেন, মন্ত্রী বর্গ, মন্ত্রীবৃন্দ, মন্ত্রী মণ্ডলী, সম্পাদক মণ্ডলী, চারটে বসতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরে হচ্ছে কুশ। এই কুশের মধ্যে দেখবেন যে শটা একাধিকবার আছে। শটা একাধিকবার আছে। শটা একাধিকবার আছে মানে এটা যেখানে সেখানে বসবে। যেখানে সেখানে, যেখানে সেখানে কি বোঝাচ্ছে? সব জায়গায়। এই কুশ আপনি প্রাণীর সাথে বসাতে পারেন, অপ্রাণীর সাথে বসাতে পারেন। প্রাণী অপ্রাণী সব ক্ষেত্রে আপনি কুশ বসাতে পারবেন। কুশ মানে কি? কুশ মানে হচ্ছে কুল, সব, সমূহ, সকল। কুল, সব, সমূহ, সকল। কুল, সব, সমূহ, সকল, সংক্ষেপে কুশ। এই কুশ আপনি প্রাণীর সাথে বসাতে পারবেন, অপ্রাণীর সাথে বসাতে পারবেন। আপনি বলতে পারবেন সব, সকল মানুষ, সব মানুষ, আর বলতে পারবেন সব চেয়ার, সব টেবিল। মানে প্রাণী অপ্রাণী সব ক্ষেত্রেই এই চারটা বসানো যাবে। কুশ, কুল, সব, সমূহ, সকল। কুল, সব, সমূহ, সকল, এই চারটা বসবে প্রাণী অপ্রাণী উভয় ক্ষেত্রে। তাহলে উন্নত ব্রিমবর্গ উন্নত প্রাণীর সাথে, বৃন্দ, মণ্ডলী, বর্গগণ। আর কুশ, কুশ হচ্ছে প্রাণী প্লাস অপ্রাণী, সব ক্ষেত্রে ব্যবহার করা যাবে। শুধু অপ্রাণীর ক্ষেত্রে, মানে জড় পদার্থের ক্ষেত্রে শুধু অপ্রাণীর সাথে আপনি বসাতে পারেন 9টা। একটু বড় হয়ে যাবে আর কি, বাট সমস্যা নেই, দুইটা দুইটা করে মুখস্থ করবেন, দ্রুত হয়ে যাবে। আমিও দুইটা দুইটা করেই মুখস্থ করেছিলাম ছোটবেলায়, এখনো আল্লাহর রহমতে মনে আছে, অথচ পড়াইতে পড়াইতে এমনি হয়ে যায়। তো এই 9টার মধ্যে দুইটা দুইটা করে মনে রাখতে পারেন। মালা দাম, মালা দাম, গুচ্ছপুঞ্জ, সহজে মনে থাকবে কারণ দুইটাতেই যুক্ত বর্ণ টাইপের আছে, গুচ্ছপুঞ্জ। রাজি রাশি, রা রা আছে, রাজি রাশি। নিকর নিচয়, নি নি আছে, আবলি। মালা দাম, গুচ্ছপুঞ্জ, রাজি রাশি, নিকর নিচয়, আবলি। মালা দাম, গুচ্ছপুঞ্জ, রাজি রাশি, নিকর নিচয়, আবলি। মালা দাম, গুচ্ছপুঞ্জ, রাজি রাশি, নিকর নিচয়, আবলি। এই 9টা হচ্ছে অপ্রাণীবাচক, এগুলো কোনো প্রাণীর সাথে বসে না। আপনি বলতে পারবেন না পক্ষীমালা, পাখিমালা, জানোয়ার মালা, মানুষ মালা, বলতে পারবেন না। মানুষ গুচ্ছ, পক্ষী গুচ্ছ, অথবা মাছ রাজি, অথবা গরু নিচয়, অথবা গরু গরু বলি, ছাগল বলি, ছাগলা বলি, এগুলো বলা যাবে না, কারণ এগুলো প্রাণীর সাথে বসে না, এগুলো বসে অপ্রাণীর সাথে। মালা কই বসে? ওই যে আপনি গানের মালা বলেন, গানের মালা, ফুলের মালা, বর্ণমালা, পর্বতমালা, এগুলোতে মালা বহু বচন। যেন বর্ণমালা পড়ছিলাম না, বর্ণমালা আমাদের একটা, এই মালা হচ্ছে বহু বচন। দাম, কারণ আপনি যে বলেন এই জিনিসটার দাম কত, এখানে তার বহু বচন হিসেবে আসে না, ওখানে প্রাইস হিসেবে আসছে। তো দামটা কখনো কখনো বহু বচন হিসেবে হয়, যেমন বিদ্যুৎ দাম, শৈবাল দাম, ওখানে দামটা হচ্ছে বহু বচন, শৈবালের সাথে, বিদ্যুতের সাথে। আচ্ছা, কবিতা গুচ্ছ, গল্প গুচ্ছ, মেঘপুঞ্জ, মেঘের সাথে পুঞ্জ বসতে পারে। তারপর বালুকা রাজি, বালুকা রাশি, বালুকা বলতে বালি আর কি, বালিকে ইন্ডিকেট করা হয়। কুসুম নিচয়, কুসুম নিকর, এগুলো অবশ্য খুব রেয়ার, এই কুসুম নিকর, কুসুম নিচয় এগুলো তেমন একটা শুনে অভ্যস্ত না আর কি, বাট এগুলা কুসুম তো ফুল, জড় পদার্থ আর কি, অপ্রাণী। বললেন না তাদের তো জীবন আছে, ধ্বংস হয়, আরে জড় পদার্থ হিসেবে অপ্রাণী আর কি। আর আবলি দিয়ে তো প্রচুর আছে, যেমন প্রশ্নাবলী, রচনা বলি, কবিতা বলি, আমরা ওই যে যত রকমের শেষে আবলি যুক্ত করি, সবগুলো হচ্ছে অপ্রাণীবাচক, একটা বহুবচন শব্দ। রচনা বলি, প্রশ্নাবলী, প্রবণাবলী। ওকে, আচ্ছা, তাহলে এই কয়েকটা বলতে এই 9টা, এই 9টা হচ্ছে অপ্রাণীবাচক, এগুলো অপ্রাণীর সাথে বসবে। আবারও খেয়াল করেন, মালা দাম, গুচ্ছপুঞ্জ, রাজি রাশি, নিকর নিচয়, আবলি। মালা দাম, গুচ্ছপুঞ্জ, রাজি রাশি, নিকর নিচয়, আবলি। এই 9টা হচ্ছে অপ্রাণীবাচক, এই 9টা হচ্ছে অপ্রাণীবাচক, এই 9টা হচ্ছে অপ্রাণীবাচক। জন্তুর সাথে, জন্তু মানে কি? জন্তু মানে হচ্ছে সাধারণত ওই যে কুকুর বা ছাগল আছে না, তার চেয়ে একটু বড় যেগুলো আর কি, কুকুর বা তার চেয়ে বড় লেভেল যেগুলো, ওগুলো হলো জন্তু। কুকুর বা তার চেয়ে বড় লেভেল যেগুলো, ওগুলো হচ্ছে জন্তু।
তাহলে মানুষ কি জন্তু? না, মানুষ না, চার পায়ে যেগুলো আর কি, মানুষ তো আর জন্তু হয় না, কেউ কেউ হয়ে যায়, এটা আলাদা ব্যাপার। তো এই জন্তু হচ্ছে কুকুর বা তার চেয়ে বড় যে প্রাণীগুলো আছে, এই জন্তুর সাথে বসবে পাল বা জুট। পাল এবং জুট, এই পাল এবং জুট হচ্ছে জন্তুর সাথে বসে। যেমন আমরা বললাম না, শিক্ষক পাল বলা যাবে না, কারণ শিক্ষক তার জন্তুর মধ্যে পড়ে না। অথবা আপনি বলতে পারবেন না ফুলের পাল, বলতে পারবেন না। আপনি যদি বলেন ছাক পাল, কুকুরের পাল, গরুর পাল, তাহলে হবে। হাতির পাল, তাইলে হবে। হস্তি জুত, তাইলে হবে। হস্তির সাথে আবার পাল হবে না, কেন? কারণ হস্তিরা তৎসম শব্দ হয়ে যায়, মানে তৎসম বা সংস্কৃত শব্দ, তো ওখানে জুত ব্যবহার করবে। তবে জুতটা খুব রেয়ার, পালটাই বেশি হয়। উটের পাল, ছাগলের পাল, মহিষ পাল, ছাগ পাল, রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে, শিশুগণ দায়মন নিজ নিজ পাঠে। এই পাল হচ্ছে জন্তুর সাথে বসবে। পাল এবং জুত জন্তুর সাথে। যদি প্রশ্ন আসে যে মন্ত্রী পাল খালি মিথ্যা বলে, তাহলে এটা আবেগে বলে ফেলবেন হ্যাঁ মন্ত্রীগুলা পালেরই যোগ্য, কিন্তু আসলে এটা ভুল। কেন ভুল? কারণ পাল মন্ত্রীর সাথে বসবে না, পাল বসবে হচ্ছে জন্তুর সাথে। ওকে, ঠিক আছে। তাহলে এটা আমরা খেয়াল রাখবো, অপ্রাণীর জন্য 9টা, আর জন্তুর জন্য হচ্ছে পাল এবং জুত। পাল এবং জুত। বিশেষ নিয়মে সাধিত। বিশেষ নিয়ম বলে আসলে তেমন কিছু নাই। আমাদের ব্যাকরণবিদরা হচ্ছে যখন মিলিয়েছেন, তখন 4টা লাইন একটু আলাদা করে রেখেছেন, যে 4টা লাইনে যে শব্দগুলো আছে একটু মুখস্থ করে ফেলতে হবে আর কি। মানে বিশেষ নিয়ম বা নিপাতনে সিদ্ধ, এগুলোর তো আসলে কোনো নিয়ম হয় না। তবুও আমি একটু ওইগুলো আলোচনা করে দিই, তাহলে হয়তো আপনার মনে রাখার ক্ষেত্রে একটু সহজ হবে আর কি। আচ্ছা, বিশেষ নিয়ম হচ্ছে আমরা কমন যে নিয়মগুলো পড়েছি এগুলোর বাইরে একটু থাকা। যেমন ধরেন এটা করিমদের বাড়ি, এটা করিমদের বাড়ি। তাহলে করিমদের, এটা হওয়ার কথা ছিল করিম, করিমের বহুবচন। তার মানে কি কি বাড়িতে অনেকগুলো করিম থাকে? এটা করিমদের বাড়ি মানে কি অনেকগুলা করিম? না, এখানে অনেকগুলা করিম বোঝাচ্ছে না, বোঝাচ্ছে করিম ও তার পরিবার। করিম ও তার পরিবার, এজন্য এটা বিশেষ নিয়ম, এজন্য এটা বিশেষ নিয়ম। আচ্ছা, আমরা বললাম রবীন্দ্রনাথরা প্রতিদিন জন্মায় না। রবীন্দ্রনাথরা, এটা তো একটা বহুবচন। তাহলে রবীন্দ্রনাথরা দিয়ে আমরা কি বুঝাচ্ছি? অনেক রবীন্দ্রনাথ? না, রবীন্দ্রনাথরা দিয়ে আমরা অনেক রবীন্দ্রনাথ বোঝাচ্ছি না। রবীন্দ্রনাথ দিয়ে আমরা বোঝাচ্ছি রবীন্দ্রনাথের মতো গুণ সম্পন্ন মানুষ। রবীন্দ্রনাথের মতো গুণ সম্পন্ন মানুষকে, রবীন্দ্রনাথের মতো গুণ সম্পন্ন মানুষকে বুঝতে পারছি। আচ্ছা, এই জন্য এটা বিশেষ নিয়ম। মেয়েরা কানাকানি করছে, তো মেয়েরা কানাকানি করলে আমার তো কোনো সমস্যা নাই, মেয়েরা কানাকানি করুক, যা ইচ্ছা তাই করুক। কিন্তু সে রা দেখতে পাচ্ছেন, এই রাটা একটা ঝামেলা। কেন ঝামেলা? নর্মালি রাটা হচ্ছে ইতর প্রাণীর সাথে বসে। ইতর প্রাণী, মেয়েরা তাহলে ইতর প্রাণী না, ইতর প্রাণীর কনসেপ্ট আসলে ওইরকম কিছু না। ইতর প্রাণী বলতে বোঝানো হয় ওই যে বিড়াল বা তার চেয়ে ছোট যেগুলো আছে এগুলোকে ইতর প্রাণী বলে আর কি, যাদের হচ্ছে সেন্স কম আর কি। যেমন শিশুরা, বিড়ালরা, ইঁদুররা, পিপিলিকারা, এগুলো হচ্ছে ইতর প্রাণীর সাথে বসে, ছোট প্রাণী অর্থে আর কি, যাদের বোধ শক্তি কম। তো মেয়েরা কি ইতর প্রাণী, দেখে বোধ শক্তি কম? না না, মেয়েদের তো অনেক বোধ শক্তি, অনেক বোধ শক্তি বলেই তো মেয়েরা 18 বছর বয়সে বিয়ে করতে পারে, আর ছেলেরা করতে পারে 21 বছর বয়সে। কিন্তু ছেলেদের, মেয়েদের বোধ জাগে 18-তে, আর ছেলেদের বোধ জাগে 21 বছর বয়সে। এটা সরকারের আইন, আমি এটা বানাই নাই। যাই হোক, রাটা ইতর প্রাণীতে বসে, কিন্তু এখানে মেয়েদের সাথে ইতর প্রাণী অর্থে বসেনি, ব্যতিক্রমী ভাবে বসছে, এই জন্য এটা বিশেষ নিয়ম। একই রকম ভাবে আমরা যে বলি ছেলেরা টানাটানি করছে, ছেলেরা কানাকানি করছে, তাহলে ছেলেরা কি ইতর প্রাণী নাকি? না, এটা বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে বা বিশেষ নিয়ম। সকলে সব জানে না, এখানে বিশেষ নিয়ম কেন? কারণ সকল শব্দটা নিজেই তো বহুবচন, সে তো অন্য কাউকে মডিফাই করার কথা। সকল মানুষ, সকল প্রাণী, সকল গাছ, মানে সকল অন্য কাউকে বহুবচন করার কথা, কিন্তু এখানে সে নিজেই প্রাধান্য লাভ করছে। এখানে সকল বলতে সবাইকে ইন্ডিকেট করছে, মানে সে নিজেই প্রাধান্য দিচ্ছে। সব, সব তো নিজে একটা বহুবচন, অন্য কাউকে মডিফাই করার কথা, কিন্তু সেইখানে অন্য কাউকে মডিফাই করছে না, সে নিজে নিজেকে প্রাধান্য দিচ্ছে। সবকিছু বা সব তথ্য বা অন্য কোনো কনসেপ্ট আর কি। তো সকল এবং সব এগুলো অন্য কাউকে মডিফাই করার কথা, কিন্তু অন্য কাউকে মডিফাই না করে তারা নিজেরাই প্রাধান্য পাচ্ছে। এই জন্য এই 4টা লাইন একটু বিশেষভাবে মনে রাখতে হবে, যে এগুলো হচ্ছে বিশেষ নিয়মে সাধিত। প্রশ্ন আসবে নিচের কোনটি বিশেষ নিয়মে সাধিত, অথবা নিচের কোনটি বিশেষ নিয়মে সাধিত নয়। তো সেই ক্ষেত্রে 4টা লাইন একটু মনে রাখতে হবে, মুখস্থ করে ফেলতে হবে, কি সোজা কথা, মুখস্থ করে ফেলতে, ঝামেলা শেষ। কখনো কখনো দেখা যায় যে বিরুক্ত শব্দের মাধ্যমে বহুবচন হয়। এই বিরুক্ত শব্দের মাধ্যমে যে বহুবচন হয়, এটা তো মানে উদাহরণ দেওয়া লাগবে না, আপনারা জানতে একজন বিরুক্ত শব্দের মাধ্যমে বহুবচন হয়েছে এরকম?
সাদা সাদা বক। সাদা সাদা বক, রাইট। সাদা সাদা বহুবচন, এবং অবশ্যই বহুবচন বোঝাচ্ছে দুইটা ইয়ে দিয়ে, রাইট। আর লাল নীল তারা হবে, তাই না? হ্যাঁ, লাল নীল দিয়ে হবে, সমস্যা নেই। আচ্ছা, আমরা যেগুলো পড়ছিলাম সেখান থেকে আমি কয়েকটা বলি। যেমন ধরেন আমরা পড়েছিলাম হচ্ছে লাল লাল ফুল, অথবা রাশি রাশি ধন, ধামা ধামা ধান, কারি কারি টাকা, এগুলো হচ্ছে বহুবচন। এই যে লাল লাল ফুল, দুইটা বিরুক্ত শব্দ, বহুবচন বোঝাচ্ছে। তো সাধারণভাবে বিরুক্ত শব্দ দিয়েও বহুবচন বোঝাতে পারে। আচ্ছা, বিদেশি শব্দ দিয়েও কিন্তু বহুবচন, মানে বিদেশি যে শব্দগুলো আছে সেগুলো বহুবচন করা যায়। আর বিদেশি শব্দে যখন আপনি বহুবচন করবেন, টেনশন আর কিছু নাই, আপনি শুধু আন যুক্ত করবেন। এই আন যুক্ত করেই বহুবচন করে ফেলতে পারবেন। যেমন সাহেব, বলেন তো সাহেব শব্দের বহুবচন কি? সাহেবান। সাহেবান, তাহলে আন যুক্ত করলেই হবে। মুরিদ, শব্দটা একটু কেমন কেমন হয়ে যাবে, মুরিদান। মুরিদান করা, মুরিদ থেকে মুরিদান। আচ্ছা, বুজুর্গান, আন যুক্ত করা, জাস্ট আন যুক্ত করা, আর কিছুই না। আশেকান, রাইট। সো বিদেশি যে শব্দগুলো আছে আরবি ফার্সির, ওগুলো যদি বহুবচন করতে চান আন যুক্ত করলে হবে। সাহেব জাস্ট আন যুক্ত করা, সাহেবান। মুরিদ, মুরিদান। বুজুর্গ, বুজুর্গান। ওকে, তাহলে বিদেশি শব্দের বহুবচন গুলা হয়ে যাবে। তাহলে বচনের ক্ষেত্রে মূলত যে কনসেপ্টটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেগুলো হচ্ছে যে বহুবচনের যে প্রয়োগ বৈশিষ্ট্য, মানে যে বহুবচন কোনটা কোথায় কোথায় বসছে, কিভাবে বসছে, এটা একটু খেয়াল করেন। আজকে যে দুইটা বিষয় আমরা পড়লাম, দুইটা বিষয় খুবই ছোট। বিরুক্ত শব্দ, বা আমাদের এখন যে টপিকের কথা বললাম আমরা, বিরুক্ত শব্দ আর বচন, টপিকগুলো খুবই ছোট, বাট এগুলোর মধ্যেও যদি একটু ভালো করে ধারণা থাকে, তাহলে আমাদের চাকরির যে পরীক্ষাগুলো আছে, বিসিএস এগুলো থেকে তেমন প্রশ্ন আসে না, কিন্তু ব্যাংকগুলোতে বা অন্যান্য যে জব সেক্টরের পরীক্ষাগুলো আছে, সেকেন্ড ক্লাস বা থার্ড ক্লাসের পরীক্ষাগুলো আছে, সেগুলোতে প্রচুর আসে, স্পেশালি বিরুক্ত শব্দ থেকে এবং বচনের নর্মাল যে কনসেপ্ট গুলো আছে, কোথায় বসে, কোন কোন পদে বসে, সেগুলো। তো সেই জন্য আমরা একটু চেষ্টা করব এইগুলা ছোট ছোট টপিক বলে এগুলাকে হিংসা না করে, এগুলাকে বাদ না দিয়ে একটু ভালোভাবে চেষ্টা করা, তাহলে দেখবেন যে পড়াটা আরো একটু সহজ হয়ে যাবে। ওকে, তো আমি ছোটখাটো একটা প্রশ্ন করি, উত্তর দেওয়ার চেষ্টা করেন। আমরা বচন পড়েছিলাম, তাই তো? বচন, বলেন এই বচন কোন ভাষার শব্দ? কোন ভাষার শব্দ বচন? সংস্কৃত। সংস্কৃত বা তৎসম, একই। সংস্কৃত তৎসম একই, সমস্যা নেই। সংস্কৃত বা তৎসম শব্দ। আচ্ছা, এই বচন শব্দের অর্থ কি? সংখ্যার ধারণা। এটা হচ্ছে সংখ্যার ধারণা। এই বচন ব্যবহার করা হবে কোন কোন পদে? বিশেষ্য ও সর্বনাম। সর্বনাম। ওকে, মালা নামে একটা বহুবচন শব্দ আছে। মালা একটা বহুবচন শব্দ। এই মালা বহুবচন শব্দ কোথায় ব্যবহার করা হবে? মেঘমালা। উন্নত প্রাণীর সাথে, অপ্রাণীর সাথে, নাকি উভয় ক্ষেত্রে? মালা হচ্ছে অপ্রাণীর সাথে, মালা হচ্ছে অপ্রাণীর সাথে। আমরা একটা শব্দ বললাম পাল। পাল শব্দটা হচ্ছে একটা বহুবচন শব্দ। এই পাল বহুবচন শব্দ অর্থে কার সাথে বসবে? জন্তুর সাথে। পাল এবং জুত, এই দুটো বসবে জন্তুর সাথে। কিন্তু আমরা যদি বর্গ নামে একটা শব্দ বলি, সাধারণ শব্দ হিসেবে না, বহুবচন শব্দ হিসেবে যদি উন্নত প্রাণীবাচক, তাহলে এটা হয়ে যাবে উন্নত প্রাণীবাচক। উন্নত প্রাণীর সাথে বর্গ বসে, মন্ত্রী বর্গ, শিক্ষক বর্গ, এই সেন্সে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা ভালো পারলেন। আমরা একটা শব্দ বললাম টি, অনলি টি। এই টি একটা বচনের শব্দ। এই টিটা কোন বচনে বসে? এক বচন। এক বচনে বসে, রাইট। টা, টি, খানা, খানি, গাছা, গাছি, এগুলা বসে এক বচন, এগুলা বসে এক বচন। আচ্ছা, আমরা যদি একটু নর্মালি বলি যে পারিভাষিক শব্দ, পারিভাষিক শব্দ মানে কি, তাহলে বলেন পারিভাষিক মানে কি? বিদেশি শব্দ যেটার অর্থ করা যাচ্ছে।
যেটা বাংলা অর্থ। বিদেশি শব্দ বলা যাবে না। বিদেশি শব্দ মানে যেটা অ্যাকচুয়াল আমরা ব্যবহার করি। যেমন ধরুন চেয়ার, খেয়াল করেন চেয়ার যে শব্দটা আছে আমরা কি এটা অর্থ করে ব্যবহার করি না এটাই ব্যবহার করি? এটাই ব্যবহার করি স্যার। হুবহু এটাই ব্যবহার করি, এটা বিদেশি শব্দ। যেটা আপনি হুবহু ব্যবহার করেন এটা বিদেশি শব্দ, হুবহু ব্যবহার করেন এটা বিদেশি শব্দ। কিন্তু যেটা মোটামুটি অর্থ করা যায়, আমরা জানি চেয়ারের অর্থ করা যায় কিন্তু জীবনে ব্যবহার করেন। কোনোদিন বলছেন যে কেদারাটা নিয়ে আসো বা কেদারাটা দাও আমি একটু বসি? জীবনেও না, কেদারা জীবনে করে। কিন্তু যেটা অর্থ করা যায়, যেমন বুক, এই বুক শব্দটা আমরা বুকও ব্যবহার করি, আবার এটাকে অর্থ করে বইও ব্যবহার করি। তাহলে এই বুকটা কি শব্দ? পারিভাষিক মানে শব্দ। অন্য ভাষার শব্দ যেটা অর্থ করা যায়, অর্থ করে ব্যবহার করা যায়, সেটা হচ্ছে পারিভাষিক শব্দ। আজকের লেসনে আমরা একটা পারিভাষিক শব্দ পাইছিলাম, কি জানো নাম? বচন। বচন। আমরা যে পারিভাষিক শব্দ আজকে পেয়েছি সেটা ছিল বচন। ওকে, আমরা কাউকে বললাম যে তুমি চুপচাপ বসে থাকো, চুপচাপ বসে থাকো। চুপচাপ কি ধরনের বিরক্ত শব্দ? চুপচাপ বিরক্ত শব্দ। কি ধরনের? যুগ্মরীতি। আচ্ছা, রাইট। চুপচাপ হচ্ছে বিরক্ত। যুগ্ম রীতিতে, যুগ্ম, এটা হচ্ছে যুগ্ম রীতিতে। কেন? কারণ দুইটা চেঞ্জ হয়ে গেছে। কিন্তু আমরা যদি নর্মালি রাখতাম, যেমন টুক টুক, টুক টুক, এটা কি যুগ্ম রীতি নাকি সাধারণ? সাধারণ। টুক টুক হচ্ছে সাধারণ, কারণ দুইটা একই রকম আছে। দুইটা যখন একই রকম থাকবে তখন সেটা সাধারণ। কিন্তু যখন আমরা টুকটাপ বলছি বা চুপচাপ বলছি, একটু চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেলে এটা যুগ্ম রীতি। ওকে, আচ্ছা এবার বলেন তো এই যে টুকটাপ বা টুকটুক, টুকটুকটাই বলি, টুকটুক এটা কিসের অনুকার? বৃষ্টি। বৃষ্টি, টুকটুক বৃষ্টি পড়ছে আর কি। টিপ টিপ, টুকটুক, টুকটাপ, মানে ট দিয়ে সবই মানে বৃষ্টিতে চলে গেছে আর কি। যাই হোক, এটা হচ্ছে বৃষ্টির অনুকার। ওকে, আমরা যে বলি মিনমিন, মিনমিন, বলেন তো মিনমিন কিসের অনুকার? স্যার কোনো কিছু অন্য মানে কোনো কিছুর সাথে মিলে যাওয়া। না না, মিনমিন আমরা নরমালি চুপচাপ থাকা। চুপচাপ থাকাকে মিনমিন বলে না। আমরা বলি কেউ স্যার মিনমিন আস্তে করে আস্তে কথা বলা। আস্তে আস্তে কথা বলা। হ্যাঁ, right. মিনমিন করে কথা বলে না। করে না বলা হচ্ছে মিনমিন। মিনমিন হচ্ছে খুব আস্তে আস্তে কোনো কিছু বলা। আচ্ছা, এটা হচ্ছে আস্তে বলার। আচ্ছা, ধরেন আমরা আরেকটা শব্দ বলি, এটা আচ্ছা, একটা মিনমিন অনুকার। আমরা আরেকটা অর্থে ইউজ করি স্যার, আমি জানি না কোথায়? এটা। আমরা অনেক সময় ক্যাজুয়ালি বলি, আচ্ছা, তুই তো মিনমিন শয়তান। ওটা মিনমিনে মিনমিনে, শয়তান। ওটা মিনমিনে বলে, ওটা আলাদা। মিনমিনে শয়তান। আর মিনমিন হচ্ছে চুপচাপ কিছু বলা আর কি। বলেন পিট পিট কিসের অনুকার? পিট পিট, পিট পিট, চোখ বন্ধ করে হালকা হালকা তাকানোরে মিট মিট বলে। এত বড় ব্যাখ্যা তো আর থাকবে না। পিট তাকানো, তাকানো, পিট পিট করে তাকানো বোঝায়। এটা হচ্ছে চোখের যে পাপড়িটা বারবার ইয়ে করা। বলেন তো এটা কি সাউন্ড বোঝাবে না অনুভূতি? পিট পিট অনুভূতি। অনুভূতি, রাইট। আমরা যে বলি না যে পানির জন্য মাঠটা খা খা করছে, এই খা খা কি সাউন্ড হবে নাকি অনুভূতি? অনুভূতি। এরকম সাউন্ড আসবে যে খা খা, না, এটা হচ্ছে অনুভূতি বোঝাবে, এটা হচ্ছে অনুভূতি বোঝাবে। ওকে, ঠিক আছে। সেলিম ভাই কোনো প্রশ্ন ছিল? বলেন। সেলিম ভাই আছেন? ক্যামেরা অন হয়ে যাচ্ছে। সেলিম ভাই কিছু বলবেন? ওকে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই দুইটা টপিক যেহেতু মূল বই থেকে পড়তে বলেছি, আর আমরা গত ক্লাসে যে শীটটা দিয়েছি সেই শীটের মধ্যে এটার ইয়েগুলো আছে অলরেডি, কারণ আমরা মূলত উপসর্গ, বচন আর বিরক্ত শব্দগুলো একটা ক্লাসেই পড়াই। যেহেতু 39 নম্বর ব্যাচ থেকে আমরা স্পেশালি পড়ানো শুরু করে দিয়েছি, বেশি 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 করে, এই জন্য আপনাদেরকে দুইটা ক্লাসে আলাদা করে পড়ালাম আর কি। তো ঠিক আছে, সবাই অনেক ভালো থাকবেন। এবং এই দুইটা টপিকের যা কিছু আছে, লেকচার শিট, স্লাইড এবং আমাদের 9-10 বোর্ড ব্যাকরণ বই পুরাতনটা, তিনটা মিলিয়ে একসাথে পড়ার চেষ্টা করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী ক্লাসে।